নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, অযোধ্যা। পূজার বন্ধে অযোধ্যা বেড়াইতে যাইব স্থির করিলাম। যেদিন ইহা স্থির করিলাম সেই দিনই রওনা হওয়া চাই। সুতরাং কাপড় চোপড় তাড়াতাড়ি বাক্স বন্ধ করিয়া সন্ধ্যার সময় গাড়ি করিয়া হাওড়া স্টেশন অভিমুখে যাত্রা করিলাম। পূজার ভিড়। হাওড়ার পুলের উপর দিয়া অসংখ্য গাড়ি চলিয়াছে। স্টেশনে লোকারণ্য। কষ্টে টিকিট কাটিয়া কোনো রকমে ট্রেনে একটু জায়গা করিয়া লইলাম। গাড়িগুলি ভর্তি হইয়া গেল, তবুও যাত্রীর বিরাম নাই। পিঠের ওপর লাঠিতে বোচকা ঝুলাইয়া নাগরা জুতা পরিহিত হিন্দুস্থানীরা লম্বা লম্বা পা ফেলিয়া দলে দলে আসিতে লাগিল। বাঙালি ভদ্রলোকেরা স্ত্রীলোক সঙ্গে লইয়া উদ্বিগ্নভাবে গাড়িতে গাড়িতে উকি মারিয়া স্থান খুঁজিতে লাগিলেন। অবশেষে গাড়ি ছাড়িবার ঘণ্টা পড়িল। গার্ড সাহেব বাঁশি বাজাইয়া সবুজ আলো দোলাইল। তারপর গর্জন করিতে করিতে গাড়ি স্টেশন পরিত্যাগ করিয়া ছুটিল। ক্ষীণ চন্দ্রালোকে প্রকৃতির দৃশ্য অস্পষ্টভাবে দেখা যাইতেছিল। রেল লাইনের উভয় পার্শ্বে ঘন বিন্যস্ত তরুলতা। তাহাদের মধ্য দিয়া লোকালয়ের দুই একটি আলোক দৃষ্টিগোচর হইতেছিল। কোথাও বা দিগন্ত বিস্তৃত মাঠ। এই সব দেখিতে দেখিতে রাত্রি অধিক হইলে ঘুমাইয়া পড়িলাম। সারা রাত্রি ধরিয়া গাড়ি ছুটিল। মোকামা স্টেশনে সকাল হইল। আমরা নিদ্রা হইতে উঠিয়া দেখিলাম পৃথিবীর বক্ষে একটি নির্মল শারদীয় প্রভাত ফুটিয়া উঠিয়াছে। নীল আকাশ, নবীন সূর্যালোক এবং শ্যামল শস্যক্ষেত্র, এই সকলে মিলিয়া একটি সুন্দর দৃশ্য সৃজন করিয়াছে এবং কৃষকেরা এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকিয়া তাহাদের দৈনিক কার্যে ব্যাপৃত রহিয়াছে। বাকিপুর, আরা, বক্সার প্রভৃতি স্টেশন পার হইয়া বেলা প্রায় 10টার সময় মোগল সরাইয়ে উপস্থিত হইলাম। এইখানে গাড়ি বদল করিতে হইবে। অযোধ্যার গাড়ি ছাড়িতে প্রায় 1 ঘণ্টা বিলম্ব ছিল। এই অবসরে স্নানাহার করিয়া লইবার জন্য আমরা স্টেশনের নিকটবর্তী একটি ধর্মশালা অভিমুখে অগ্রসর হইলাম। বেশি দূর যাইতে হইল না। ধর্মশালার একটি কুঠুরিতে জিনিসপত্র রাখিয়া আমরা স্নান করিয়া লইলাম। তারপর ভোজনাগারে গিয়া সাদাসিধা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আহার তৃপ্তি সহকারে সমাধা করিলাম। যখন স্টেশনে ফিরিলাম তখন দেখিলাম গাড়ি প্রস্তুত। ছাড়িতে বেশি বিলম্ব নাই। ছুটাছুটি করিয়া সামনে যে গাড়ি পাইলাম তাহাতেই উঠিয়া পড়িলাম। মাঠের মধ্য দিয়া গাড়ি অল্প দূর অগ্রসর হইলে কাশীর মনোমুগ্ধকর শোভা নয়নপথে আবিষ্কৃত হইল। ট্রেন হইতে সেই শোভা প্রথম দেখিয়া কাহার হৃদয় না ভক্তি ও প্রীতিতে উচ্ছ্বসিত হইয়া উঠে। নিম্নে অর্ধচন্দ্রাকৃতি গঙ্গা উত্তর দিকে বহিয়া চলিয়াছেন। সূর্যকিরণ মৃদু পবনোত্থিত ক্ষুদ্র বীচিমালার ওপর পড়িয়া ঝলমল করিতেছে। আর পড়িয়াছে গঙ্গার উচ্চ তীরস্থ শ্রেণী পরম্পরায় সজ্জিত ধবল সৌধমালা এবং অসংখ্য স্বর্ণমণ্ডিত দেব মন্দিরের চূড়ার ওপর। সে শোভা বর্ণনা করিতে গিয়া রসনা স্তব্ধ হইয়া যায় এবং হৃদয় ভক্তি বিলুণ্ঠিত হইয়া পড়ে। ধীরে ধীরে প্রাচীন ডাফরিন ব্রিজ অতিক্রম করিয়া গাড়ি কাশীতে উপস্থিত হইল। কাশী নগরীর 2টি স্টেশন। প্রথম স্টেশনটির নাম কাশী, ঠিক গঙ্গার ওপরেই। এই স্টেশনটি ছোট। দ্বিতীয় স্টেশনের নাম বেনারস ক্যান্টনমেন্ট।
এই স্টেশনটি খুব বড়। শহর হইতে দূরে হইলেও এইখানেই অধিকাংশ লোক নামিয়া থাকেন। এই দুইটি স্টেশনে বহু সংখ্যক বাঙালি যাত্রী নামিয়া গেলেন। তারপর গাড়ি অপেক্ষাকৃত লঘুভার হইয়া উত্তর পশ্চিমাভিমুখে অগ্রসর হইল। প্রান্তরের পর প্রান্তর অতিক্রম করিয়া চলিলাম। তাহার যেন আর শেষ নাই। অরহর ক্ষেত্রের পাশে ছোট ছোট গ্রামগুলি দেখা যাইতেছিল। গ্রামবাসীগণ বৃক্ষ ছায়ায় খাটিয়া পাতিয়া বিশ্রাম করিতেছিল। ছোট ছোট ছেলেমেয়েগুলি কৌতূহল দৃষ্টিতে আমাদের গাড়িগুলি নিরীক্ষণ করিতেছিল। আমাদের প্রতিদিনকার কর্মজগতের বাহিরে দেশের কত লোক তাহাদের সুখ দুঃখের বিচিত্র সম্ভার লইয়া জীবনের পথে চলিয়াছে, তাহাদের বিষয় আমরা অতি অল্প সময়েই ভাবিয়া থাকি। ওই যে সরল, পরিশ্রমী, ধৈর্যশীল এবং অল্পে সন্তুষ্ট লোকগুলি রহিয়াছে, উহারা আমাদের কত আপনার লোক, এ কথা মধ্যে মধ্যে স্মরণ করা ভালো। আমাদের মনে রাখা উচিত যে যদি আমরা উহাদিগকে কিঞ্চিত পরিমাণেও অধিক সুখী করিতে পারি, তাহা হইলে আমাদের জীবন ধন্য। গাড়ি বৈকালে অযোধ্যা পৌঁছিবে। 2-4 স্টেশন পূর্ব হইতেই পাণ্ডাদের লোকেরা শিকারের সন্ধানে গাড়িতে উঠিতে লাগিল। বাবু, আপনাদের নাম কি? আপনাদের বাস কোথায়? আপনাদের কোনো লোক এখানে আসিয়াছিলেন? এই সকল প্রশ্নের বিশদ উত্তর প্রত্যেক ব্যক্তিকে প্রদান করিতে হইল। 2-4 জনকে এই সকল পরিচয় প্রদান করিয়া শেষ পর্যন্ত ধৈর্য রক্ষা করা সুকঠিন হইয়া ওঠে। তাহাদের ধৈর্য কিন্তু প্রশংসনীয়। তোমার কোনো আত্মীয় যদি কখনো এই স্থানে আসিয়া থাকেন, তাহা হইলে তাহারা নিশ্চয় তাহার নাম বাহির করিয়া দিবে, এবং সেই মুহূর্ত হইতে যে উহা বাহির করিবে, তুমি তাহারই ন্যায়সঙ্গত শিকার হইলে। অপর পাণ্ডাগুলি মাত্র লোলুপ দৃষ্টিতে তোমার দিকে তাকাইতে পারে। যথা সময়ে গাড়ি অযোধ্যা স্টেশনে উপস্থিত হইল। তখন সূর্যদেব পশ্চিম দিগ্বিলম্বী হইয়াছেন। অপরাহ্নের মৃদুবায়ু আমাদের রৌদ্রতপ্ত ক্লান্ত শরীর শীতল করিতেছিল। ক্ষুদ্র স্টেশনটিতে আমাদিগকে নামাইয়া দিয়া ট্রেন তাহার অসমাপ্ত যাত্রার পথে চলিয়া গেল। আমরা স্টেশন হইতে নামিয়া আসিয়া গাড়ি করিয়া শহর অভিমুখে চলিলাম। এই কি সেই অযোধ্যা, যাহার ঐশ্বর্য বর্ণনায় অমর কবির পুণ্য লেখনী ক্লান্তিবোধ করে নাই? আজ এই ঘন বিন্যস্ত গৃহাদির সমষ্টি, এই ধূলিমলিন নগরী, এই কি সেই অযোধ্যা? কোথায় গেল তাহার গগনস্পর্ধী অট্টালিকা? কোথায় তাহার পরিখাবেষ্টিত প্রাচীর? কোথায় সেই তরুণালঙ্কৃত রাজপথ? কিছুই নাই। কালের করাল প্রবাহে সকলেই ভাসিয়া গিয়াছে। আছে শুধু সেই কবির বর্ণনা, আর আছে পুণ্যসলীলা ধীর বাহিনী সরজু। সরজুর জল দেখিয়া চক্ষু জুড়াইল। বিশাল সলিল রাশি লইয়া স্রোতস্বিনী ধীর মন্থর গতিতে বহিয়া চলিয়াছে। পরপারের বনরাজি শোভিত তীরভূমি অস্পষ্টভাবে দেখা যাইতেছে। আজ আর সরজু নৌভির্বি গ্রাহ্য মানা নহে। আজ আর তাহার তীরে চক্রবাকের শোভা নাই। একদিন নব দুর্বাদল শ্যাম রামচন্দ্র ইহারি সলিলে ক্রীড়া করিয়াছিলেন। সেদিন চলিয়া গিয়াছে, আর ফিরিয়া আসিবে না। তাই বুঝি সরজু এত বিষাদময়ী। পাণ্ডাজির বাড়িতে পৌঁছিতে আমাদের প্রায় সন্ধ্যা হইয়া গেল। সেদিন আর কিছু দেখা হইল না। পাণ্ডাজির অবস্থা বেশ ভালো, এককালে বোধহয় আরও ভালো ছিল। প্রশস্ত সোপানাবলী এবং সুন্দর ঠাকুরঘর দেখিতে পাইলাম। ঠাকুরঘরে সীতারামের বিগ্রহ রহিয়াছে, তথায় নিয়মিত পূজা আরতি হয়। বাটির এক অংশে তিনি বাস করেন, অপর অংশে যাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন ঘর নির্দিষ্ট হয়। আমরা পছন্দ মতো একটি ঘরে জিনিসপত্র নামাইয়া আহারাদির বন্দোবস্ত করিতে লাগিলাম। পরদিন প্রাতে উঠিয়া
সরযূতে সংকল্প করিয়া স্নান করিলাম। নদীতে প্রকাণ্ড প্রকাণ্ড কচ্ছপ, তাহাদের জন্য বাতাসা, খইয়ের লাড়ু প্রভৃতি কিনিতে পাওয়া যায়। সেই সকল ছুড়িয়া দিলে তাহারা কারাকারি করিয়া খাইয়া ফেলে। কিছুক্ষণ সরযূর সৈকতে বেড়াইতে লাগিলাম। দেখিলাম কত লোক তর্পণ করিতেছেন। নদী তীরে স্বর্গদ্বারী ঘাট, লক্ষণ ঘাট প্রভৃতি অনেকগুলি সুন্দর ঘাট রহিয়াছে। নদী হইতে বাসায় ফিরিবার সময় কয়েকটি দেবালয় দর্শন করিয়া ফিরিলাম। অপরাহ্নে হনুমানগড় দর্শন করিতে গেলাম। এইটি এখানকার মধ্যে সর্বাপেক্ষা প্রসিদ্ধ মন্দির। বানর কুলজাত হইলেও সেই শ্রেষ্ঠ ভক্তই এই তীর্থে সর্বোচ্চ সম্মান পাইয়া থাকেন। মন্দিরটি উচ্চ স্থানের ওপর অবস্থিত। অনেকগুলি সোপান আরোহণ করিয়া মন্দির প্রাঙ্গণে উঠিতে হয়। প্রাঙ্গণটি পাথরে বাঁধানো, তাহার মধ্যস্থলে মন্দির, তন্মধ্যে হনুমানজির মূর্তি। তাহারই সংলগ্ন নাট মন্দিরে একটি পণ্ডিত বাল্মীকির রামায়ণ পাঠ ও ব্যাখ্যা করিতেছিলেন। মন্দির প্রদক্ষিণ করিয়া আমরা চলিয়া আসিলাম। অযোধ্যাতে শ্রীরামচন্দ্রের জীবনের সহিত জড়িত কয়েকটি দেখিবার স্থান আছে। যেখানে তাহার জন্ম হইয়াছিল তথায় কোনো মন্দির নাই। একটি ক্ষুদ্র আশ্রমের তলে তাহার শ্রী চরণচিহ্ন দেখিতে পাওয়া যায় মাত্র। এই জন্মস্থানের গায়েই একটি মুসলমানদের মসজিদ, কোনো মুসলমান বাদশাহের অতিরিক্ত ধার্মিকতার নিদর্শন। জন্মস্থান এবং মসজিদ রেলিং দিয়া পৃথক করা হইয়াছে। বোধহয় সম্প্রতি পুত্র কামনা করিয়া রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ ঋষিকে আনাইয়া যে যজ্ঞ করিয়াছিলেন এবং যে যজ্ঞের দেবদত্ত চরু ভক্ষণ করিয়া মহিষীত্রয় অন্তর্বত্নী হইয়াছিলেন, সেই যজ্ঞশালা আজও পাণ্ডারা দেখাইয়া থাকে। শ্রীরামচন্দ্রের বিবাহের পর কৌশল্যা তাহার শয়ন মন্দিরে নবরা দম্পতির বাসস্থান নির্দেশ করিয়াছিলেন। রত্নমন্দির নামে উদ্যান মধ্যস্থিত সুগঠিত ভবন সেই স্থানটি আজও নির্দেশ করিতেছে। বন গমনের পূর্বে এই স্থানে অতিবাহিত দিনগুলির সুখস্মৃতি মনে করিয়া উত্তর রামচরিতে শ্রীরামচন্দ্র বিলাপ করিয়াছেন। যে সঞ্জয় পিতা জীবিত ছিলেন, আমরা সবেমাত্র দ্বার পরিগ্রহ করিয়াছি, আর মাতৃগণ আমাদের সকল ভাবনা ভাবিতেছেন। আমাদের সে সকল দিবস অতীত হইয়াছে। যে স্থানে লক্ষণ সত্য রক্ষার্থ সরযূতে প্রবেশ করিয়া তাহার অগ্রজ সেবার্থ উৎসর্গীকৃত পুণ্যময় জীবনের মহান উপসংহার করিয়াছেন, সেই লক্ষণ ঘাট আজও দেখিতে পাইবে। এই স্থানগুলি যে সেই সুদূর অতীতের ঘটনাগুলির যথার্থ নির্দেশ করিতেছে, তাহার অবশ্য কোনো প্রকৃষ্ট প্রমাণ নাই। কিন্তু ইহারা সেই সকল ঘটনা স্মরণ করাইয়া দিয়া হৃদয়ে যে ভক্তির উৎস খুলিয়া দেয়, তাহার মূল্য কি কম? যে চরিত্র গুণগানে ভারতভূমির আপামর জনসাধারণ মুগ্ধ, সহস্র সহস্র বৎসর ধরিয়া যে পুণ্য কাহিনী শ্রবণ করিয়া সুখ দুঃখময় বিচিত্র অনুভূতিতে সকলের হৃদয়ে উদ্বেল হইয়া আসিতেছে, সেই সকল ঘটনা এইখানেই কোনো না কোনো স্থানে ঘটিয়াছিল। ভাবো দেখি, যেখানে তুমি এখনে দাঁড়াইয়া রহিয়াছ, ওই স্থানটিতেই ওই সকল ঘটনা ঘটিয়াছিল। তাহা হইলে তুমি কতকটা অনুভব করিতে পারিবে। এই সকল তীর্থ দর্শন করিয়া দেশের দূর দূরান্তর হইতে আগত লক্ষ লক্ষ যাত্রীর সরল বিশ্বাসপূর্ণ ও ভক্তিময় হৃদয়ে কি গভীরভাবে হৃদয় হয়। অযোধ্যায় বহু সংখ্যক দেবালয় দর্শন করিলাম। তাহাদের মধ্যে সর্বত্রই বিগ্রহত্রয় প্রতিষ্ঠিত, মধ্যে রাম, বামে সীতা ও দক্ষিণে লক্ষণ। ঘুরিতে ঘুরিতে বেলা পড়িয়া গেল। সেদিন দেবীপক্ষের অষ্টমী তিথি। শুনিলাম সন্ধ্যার সময় রাজবাটিতে ঝান্ডা হইবে। কৌতূহল বশবর্তী হইয়া রাজবাটি অভিমুখে চলিলাম। চন্দ্রালোকে সুধালিপ্ত রাজভবনগুলি শোভা পাইতেছিল। দেখিলাম
উৎসব দেখিবার জন্য বহু লোক সমবেত হইয়াছে। কিছুক্ষণ অপেক্ষা করিবার পর ঠাকুরবাড়ির দরজা খোলা হইল। আমরা ভিতরে গিয়া দেখিলাম দেবী সিংহবাহিনী অসুর বধ করিয়া বিজয় গর্বে দাঁড়াইয়া আছেন। অসুরের ছিন্ন মুন্ডু ভূলুণ্ঠিত, তাহার বক্ষে দেবীর করধৃত বর্ষার অগ্রভাগ বিদ্ধ এবং তাহার ছিন্ন গলদেশ হইতে অজস্র ধারায় শোণিতপাত হইয়া গৃহতল ভাসাইয়া দিয়াছে। এই শোণিত অবশ্য লাল জলের ফোয়ারা ব্যতীত আর কিছুই নহে। সমবেত লোক কিছুক্ষণ ধরিয়া সেই দৃশ্য দেখিতে লাগিল। অদূরে একটি বালক দাঁড়াইয়াছিল। শুনিলাম এই বালকই গদির উত্তরাধিকারী। বঙ্গদেশ হইতে বহু দূরে এইরূপ অষ্টমীর পূজা দেখিয়া বাসায় ফিরিলাম। পরদিন প্রাতে গৌপ্রতার ঘাট দেখিতে যাত্রা করিলাম। গৌপ্রতার ঘাট অযোধ্যা হইতে প্রায় 4 ক্রোশ দূরে। ফৈজাবাদ শহর পার হইয়া এই ঘাটে আসিতে হয়। শহরটি বেশ পরিষ্কার। শহরের পর সৈন্যদের ছাউনি। তাহা অতিক্রম করিয়া গৌপ্রতার ঘাটে উপস্থিত হইলাম। ঘাটের শোভা দেখিয়া নয়ন চরিতার্থ হইল। সরজু এখানে অনেকখানি ঘুরিয়া প্রবাহিত হইয়াছেন। সেই বাঁকের ওপর প্রস্তর গঠিত বিস্তৃত সোপানাবলী, মাথার ওপর উন্মুক্ত আকাশ, নিচে স্বচ্ছ সলিলা সরজুর বিশাল প্রবাহ। এই স্থলে জল অত্যন্ত গভীর। বহুদূর পর্যন্ত নদীর প্রবাহ দেখা যাইতেছিল। আমরা স্নানাদি সমাপন করিয়া ঘাটের ধারে বসিয়া নদীর শোভা দেখিতে লাগিলাম। মনে পড়িতে লাগিল সেই দৃশ্য। শ্রীরামচন্দ্র দেহত্যাগ করিবার নিমিত্ত অযোধ্যা হইতে চলিয়া আসিতেছেন। অযোধ্যার যাবৎ অধিবাসীবৃন্দ গৃহ ছাড়িয়া তাহার অনুগামী হইয়াছে। ওই নব দুর্বাদল শ্যাম কলেবর ধীরে ধীরে সরজুর সলিল মধ্যে নামিয়া যাইতেছেন। ওই ভরত নামিলেন, ওই শত্রুঘ্ন নামিলেন। সঙ্গে সঙ্গে পুরবাসীগণ দেহ বিসর্জন করিল। মুহূর্ত মধ্যে সকল কোলাহল নীরব হইয়া গেল। স্থান জনহীন হইয়া পড়িল। শুধু উদাস বায়ু নদীর বক্ষে ক্ষুদ্র তরঙ্গ সৃজন করিয়া বহিতে লাগিল। বেলা হইয়া গিয়াছিল। আমরা অনিচ্ছা সত্ত্বেও সেই পবিত্র স্থান ত্যাগ করিয়া বাসায় প্রত্যাবর্তন করিলাম। নবমীর দিন সন্ধ্যাবেলা অযোধ্যাতে রামলীলা হয়। আমরা সেদিন রামলীলা দেখিতে গেলাম। সরজুর ঠিক ওপরেই রামলীলা হইতেছিল। দূর হইতে লোকের ভিড় টের পাইলাম। রাস্তার উভয় পার্শ্বে নানা প্রকার খাবারের দোকান অতিক্রম করিয়া আমরা রঙ্গস্থলে উপস্থিত হইলাম। দীর্ঘ একখণ্ড ভূমির এক প্রান্তে একটি উচ্চ মঞ্চের ওপর 3টি লোক রাজবেশ পরিয়া বসিয়া আছে। শুনিলাম তাহারা রাবণ, ইন্দ্রজিৎ ও কুম্ভকর্ণ। অপর প্রান্তে ঐরূপ আরেকটি মঞ্চ, তাহার উপর 7-8 বৎসরের 2টি সজ্জিত বালক বসিয়া আছে। ইহারা রাম ও লক্ষ্মণ। এই মঞ্চের নিকট ভূমির ওপর আসন পাতিয়া বহু সংখ্যক পণ্ডিত বসিয়া আছেন। রঙ্গভূমির ওপর কোনরূপ আচ্ছাদন নাই। তাহার চারিদিকে অসংখ্য লোক দাঁড়াইয়া রহিয়াছে। নিকটবর্তী গৃহের ছাদে মেয়েদের বসিবার স্থান হইয়াছে। রাম লক্ষ্মণের মঞ্চের নিকট একটি পণ্ডিত বাল্মীকির রামায়ণ হইতে বিশিষ্ট স্থানগুলি উদ্ধৃত করিয়া পাঠ ও ব্যাখ্যা করিতেছেন এবং তদনুরূপ অভিনয় হইতেছিল। একদল লোক রাক্ষস সাজিয়াছিল, আর একদল বানর সাজিয়াছিল। তাহাদের অস্ত্র প্রত্যেকের করস্থিত এক একটি চর্মগোলক। সংকেত পাইয়া উভয় দলের যুদ্ধ আরম্ভ হইল। এইখানে তাহারা অভিনয় ছাড়িয়া সত্য সত্যই মারামারি করিতে লাগিল। চামড়ার গোলকগুলি আঘাত প্রঘাতে ছিঁড়িয়া গেল। তখন রিক্ত হস্তে যুদ্ধ চলিতে লাগিল। 2-4 জন বীর উভয় হস্তে শত্রুপাত করিতে করিতে রণক্ষেত্রে বিচরণ করিতে লাগিল। দুর্ভাগ্যক্রমে রাক্ষসের দলেই বলবান লোকের সংখ্যা বেশি ছিল। বানরের দল আর পারিতেছিল না। তাহারা ক্রমশই হটিয়া যাইতেছিল। উপস্থিত যে কয়জন যোদ্ধা পাওয়া গেল
তাহাদিগকে বানর দলের সাহায্যে নিয়োগ করিলেও অবস্থার পরিবর্তন হইল না। মাতব্বর লোকেরা প্রমাদ গুনিলেন। আমাদের শৈলবিহারী পাণ্ডা ছটফট করিয়া বেড়াইতে লাগিলেন। অবশেষে বহু অনুনয় বিনয়ে রাক্ষসদের দলের যুযুৎসা কিছু কমাইতে পারা গেল। বানরের দল তখন মহা উৎসাহে তাহাদিগকে তাড়াইয়া লইয়া গেল। রাম লক্ষণের সহিত রাবণের যুদ্ধ দেখিলাম। রাম লক্ষণ বেশধারী শিশুদ্বয় নির্ভয়ে ধনুষ্টঙ্কার করিতে করিতে যুদ্ধক্ষেত্রে নাচিয়া বেড়াইতে লাগিল। রাবণ একটা মস্ত জোয়ান লোক। রাম লক্ষণ বহুক্ষণ তাহার বিপক্ষে যুদ্ধের অভিনয় করিতে লাগিল। অবশেষে শক্তিশাল আঘাতে লক্ষণ মূর্ছিত হইলেন। পণ্ডিতজি রামায়ণ হইতে বিলাপ পাঠ করিয়া বুঝাইয়া দিতে লাগিলেন। হনুমান গন্ধমাদন লইয়া আসিল। লক্ষণ আবার বাঁচিয়া উঠিলেন। সেই রাত্রেই আমাদিগকে অযোধ্যা ত্যাগ করিতে হইবে। সুতরাং আমরা আর থাকিতে পারিলাম না, চলিয়া আসিলাম। যে সরজু একদিন রামের প্রকৃত লীলা দেখিয়াছিল, সে আজ তাহার তীরে রামলীলার এই অভিনয় দেখিতে লাগিল। রাত্রি প্রায় দ্বিতীয় প্রহরে আমরা স্টেশনে পৌঁছিলাম। তখনও ট্রেন আসিতে বিলম্ব আছে। কিছুক্ষণ স্টেশনে পাদচারণ করিয়া ক্লান্তিবশত শতরঞ্জি পাতিয়া উপবেশন করিলাম। বসিয়া বসিয়া শুইতে ইচ্ছা করিল। একটু শুইলাম। যখন নিদ্রা প্রায় আসিয়াছে, বিশ্রামের জন্য শরীর অত্যন্তই কাতর, তখন গোলমাল হইল। গাড়ি আগিয়া, গাড়ি আগিয়া। জাগিয়া উঠিয়া দেখিলাম লাইন্সম্যান সবুজ আলো দোলাইতেছে। লোকজন ব্যস্ত হইয়া চলাফেরা করিতেছে। হুস হুস শব্দ করিতে করিতে স্টেশন কাঁপাইয়া গাড়ি আসিয়া পড়িল। আমরা তাড়াতাড়ি জিনিসপত্র গুছাইয়া লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। গাড়ি ছাড়িয়া দিল। সুপ্তিমগ্ন নগরীর নিকট বিদায় লইয়া চলিয়া আসিলাম। আমাদের গাড়িতে বেশি ভিড় ছিল না। আমরা অল্পক্ষণের মধ্যে ঘুমাইয়া পড়িলাম। নিদ্রিত জনপদের মধ্য দিয়া নিদ্রামগ্ন আরোহী লইয়া গাড়ি ছুটিতে লাগিল। যখন উদীয়মান সূর্যের পুরোগামী আলোক প্রবাহে পূর্বাকাশ সমুজ্জ্বল হইয়া উঠিল, সেই সময় ঘুম ভাঙিয়া গেল। ধীরে ধীরে অন্ধকার অপসারিত হইতেছিল। তরুলতা এবং শস্যপূর্ণ ক্ষেত্র নিচর ক্রমশ পরিষ্কার হইয়া উঠিতে লাগিল। ক্রমে মাঠের মধ্যে দুই চারিটি করিয়া গ্রামবাসী দেখা যাইতে লাগিল। পূর্ব দিগন্তে সূর্যদেব উদিত হইলেন। পৃথিবীর বক্ষে স্বর্ণরশ্মি পড়িয়া হাস্য করিতে লাগিল। প্রভাতেই গাড়ি কাশীতে পৌঁছিল। আমরা নামিয়া পড়িলাম। কাশীতে আমরা কোথায় উঠিব কিছুই ঠিক ছিল না। ঠিক ছিল শুধু একটি পাণ্ডা। মোটা পেট এবং দীর্ঘ লাঠি লইয়া পাণ্ডাজি দাঁড়াইয়াছিলেন। ভাঙ্গা বাংলা ভাষায় তিনি আমাদিগকে অভ্যর্থনা করিলেন। বলিলেন যে আমাদের জন্য একটি বাসা ঠিক করিয়া রাখিয়াছেন। তাহার নির্দেশ অনুসারে আমরা রওনা হইলাম। কিন্তু যে বাসায় তিনি আমাদিগকে লইয়া গেলেন, দেখিলাম সেখানে বাস করা অসম্ভব। অন্ধকার, স্যাঁতস্যাঁতে, বায়ুর চলাচল রহিত। অগত্যা অন্য একটি বাড়ি খুঁজিতে বাহির হইলাম। কলিকাতায় শুনিয়াছিলাম যে মান মন্দিরে ভাড়া দিয়া থাকিতে পারা যায়, কিন্তু সেখানে গিয়া শুনিলাম তাহা হইবে না। দশাশ্বমেধ ঘাটের নিকট দুই চারিটি বাসা দেখিলাম। একটি বাটি পছন্দ হইয়াছিল, কিন্তু সে বাটির গৃহস্বামী অপর এক পাণ্ডা। আমাদের পাণ্ডার ন্যায় তাহারও হাতে দীর্ঘ লাঠি ছিল। উভয় পাণ্ডাতে মারামারি হয় আর কি। আমরা সে বাটির আশা ত্যাগ করিলাম। এদিকে বেলা বাড়িয়া যাইতেছিল। গারোয়ান চেঁচামেচি করিতেছিল। তখন একটি পছন্দমতো বাটি অত্যন্ত অপছন্দ মূল্যে স্থির করিয়া তাহাতেই আশ্রয় লইলাম। সেদিন বিজয়া দশমী। শুনিলাম সন্ধ্যার সময় বহু সংখ্যক প্রতিমা নৌকা করিয়া গঙ্গাবক্ষে বিচরণ করাইয়া অবশেষে বিসর্জন দেওয়া হইবে। নৌকায় চড়িয়া ওই দৃশ্য দেখিতে নাকি বড়ই সুন্দর। অনেক কষ্টে একখানি নৌকা জোগাড় করা গেল। বৈকালে আমরা তাহাতে উঠিলাম। দশাশ্বমেধের দীর্ঘ সোপান শ্রেণীযুক্ত উচ্চ ঘাটগুলি
লোকে লোকারণ্য হইয়া গিয়াছে। দুই একখানি করিয়া দুর্গা প্রতিমা আসিতে লাগিল। ক্রমে সন্ধ্যা হইল। কাশীর অসংখ্য দেবালয় হইতে আরতির শব্দ শুনিতে পাওয়া গেল। নগরী আলোকমালায় বিভূষিতা হইল। গঙ্গার চঞ্চল জলে পড়িয়া আলোকরশ্মি নৃত্য করিতে লাগিল। ইতিমধ্যে অনেকগুলি প্রতিমা আসিয়া পড়িয়াছে। প্রতিমাগুলি সুন্দরভাবে সজ্জিত। নহবত, কনসার্ট প্রভৃতির ধ্বনিতে নৈশবায়ু আন্দোলিত হইতেছিল। গঙ্গাবক্ষ অসংখ্য আলোকে উদ্ভাসিত হইয়া উঠিল। আমরা অনেকক্ষণ ঘুরিয়া ফিরিয়া দেখিতে লাগিলাম। এক একখানি করিয়া প্রতিমা বিসর্জন দেওয়া হইতে লাগিল। ক্রমে ক্রমে উৎসব দৃশ্য মলিন হইয়া আসিল। আমরা বাড়ি ফিরিলাম। ফিরিতে ফিরিতে মনে হইল, আজ বঙ্গের প্রতি গ্রাম বিদায়ের করুণ সঙ্গীতে পরিপূর্ণ হইয়াছে। মা যে আজ ঘর আধার করিয়া চলিয়া গেলেন। যে মা আসিবেন বলিয়া সন্তানগণ দীর্ঘ 1 বৎসর উৎসুক হৃদয়ে অপেক্ষা করিতেছিল, যাহার অবস্থানের 3 দিন আনন্দ ও উৎসবের মধ্যে কেমন করিয়া যে কাটিয়া গেল তাহা ঠিক ছিল না। সেই মায়ের আনন্দমূর্তি জলে ভাসাইয়া দিয়া বাঙালি আজ নিরানন্দ হৃদয়ে ঘরে ফিরিতেছে। কাশীতে আমরা 4-5 দিন ছিলাম। থাকিতে কোনো অসুবিধা হয় নাই। আমাদের বাটি দশাশ্বমেধ ঘাটের নিকটেই থাকায় প্রত্যহ গঙ্গা স্নান করিবার সুবিধা ছিল। একদিন মণিকর্ণিকার ঘাটে স্নান করিলাম। আওরঙ্গজেবের মসজিদের সংলগ্ন উচ্চ ধ্বজার উপর আরোহণ করিয়া ঘন সৌধ গঠিত মন্দিরবহুল কাশীনগরের এবং চতুষ্পার্শ্বস্থ প্রদেশের শোভা দর্শন করিলাম। কুইন্স কলেজের গঠন সৌন্দর্য এবং তাহার চারিদিকে সুন্দর বাগান অতি তৃপ্তিদায়ক বোধ হইল। কেদারঘাট, তিলভাণ্ডেশ্বর, কাল ভৈরব প্রভৃতি দর্শন করিলাম। দুর্গাবাড়ির রক্তপ্রস্তর গঠিত মন্দির এবং তাহার সুন্দর শিল্পকার্য দেখিয়া মুগ্ধ হইলাম। কবিরের আখড়া, ভাস্করানন্দের মর্মর নির্মিত সমাধিগৃহ, তুলসীদাসের স্থান প্রভৃতি দেখিলাম। কাশীতে দেখিবার স্থান অসংখ্য। সকলের বর্ণনা করিলে বৃহৎ গ্রন্থ হইয়া পড়ে। 2-1টির কথা বলিব। বিশ্বেশ্বরের আরতি কাশীতে দেখিবার জিনিস। সন্ধ্যাবেলায় আমরা যখন মন্দির অভিমুখে যাইতেছিলাম, দেখিলাম রাজপথ দিয়া জনস্রোত সেই দিকে প্রবাহিত হইয়াছে। মন্দির প্রাঙ্গণে লোকারণ্য। কোনো মতে দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলাম রাশি রাশি প্রফুল্ল পুষ্প দ্বারা শিবলিঙ্গ সুন্দরভাবে সাজানো হইয়াছে। চারিদিকে সৌম্যমূর্তি ব্রাহ্মণগণ উপবিষ্ট। কিছুক্ষণ পরে আরতি আরম্ভ হইল। ব্রাহ্মণগণের সম্মিলিত স্বরে মধুর ও গম্ভীর শিবস্তোত্র উচ্চারিত হইতে লাগিল। দর্শক মণ্ডলী ভক্তিপূর্ণ হৃদয়ে এই দৃশ্য দেখিতে লাগিল। প্রভাতে নৌকা করিয়া কাশীনগরীর সম্মুখে গঙ্গাবক্ষে বিচরণ একটি অতি রমণীয় ব্যাপার। সে সুন্দর দৃশ্য এখনও মানুষচক্ষে ভাসিতেছে। ধীর সমীরে গঙ্গাবাড়ি তরঙ্গায়িত। নবীন সূর্যালোক অর্ধচন্দ্রাকারে বিন্যস্ত গঙ্গা তীরবর্তী সৌধমালার ওপর পড়িয়াছে। অসংখ্য মন্দির হইতে উত্থিত নহবতের মধুর সঙ্গীত আকাশবায়ু পরিপূর্ণ করিয়াছে। ওইটি মণিকর্ণিকার ঘাট, ওই পঞ্চগঙ্গা ঘাট, ওই সিন্ধিয়ার ঘাট, ওই দশাশ্বমেধ ঘাট, ওই একটি সতীস্তম্ভ। ঘাটে ঘাটে বিভিন্ন বর্ণের বেশ পরিহিত বিভিন্ন দেশীয় স্নানার্থী, কেহবা স্নানান্তে সমাহিত চিত্তে পূজা করিতেছে। নৌকায় বসিয়া এই সকল দৃশ্য দেখিতে সুন্দর। ভারতবর্ষের বহু প্রসিদ্ধ রাজা মহারাজার বাটি গঙ্গা তীরে দেখিতে পাওয়া যাইবে। মানসিংহের মান মন্দির, চৈত সিংহের প্রাসাদ দেখিতে পাইবেন। ওই জানালা হইতে গঙ্গার ওপর লাফ দিয়া চৈত সিংহ পলায়ন করিয়াছিলেন। ওই পরপারে রামনগরের আধুনিক প্রাসাদের শোভা। কাশীতে আসিলে সকলের একবার সারনাথ যাওয়া উচিত। সারনাথ কাশী হইতে 4-5 মাইল দূরে অবস্থিত। বরুণা নদীর প্রায় স্রোতহীন সলিল উত্তীর্ণ হইয়া সারনাথের
বৃক্ষ ছায়া শীতল পথটি উভয় পার্শ্বের দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত্রের মধ্য দিয়া প্রসারিত। পথের ধারে মাঝে মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র কুটির ও দোকান, কচিত দুই একটি উদ্যান বাটিকা। পথের কিয়দংশ ছোট রেল লাইনের পাশ দিয়া গিয়াছে। সারনাথের কাছে আসিয়া পথের বাম পার্শ্বে এক প্রকাণ্ড মৃত্তিকা স্তূপ দেখিতে পাওয়া যায়। তাহা ছাড়াইয়া গিয়া অল্প দূরেই সারনাথের ধ্বংসাবশেষ। এক বিস্তীর্ণ ভূমিখণ্ড খনন করিয়া ছোট বড় নানা আকারের গৃহ, স্তূপের ভিত্তি, স্তম্ভের নিম্নাংশ প্রভৃতি আবিষ্কৃত হইয়াছে। অশোকের একটি অখণ্ড শিলাস্তম্ভের কিয়দংশ এখনও দাঁড়াইয়া আছে। উপরের অংশ অদূরে ভগ্নাবস্থায় পড়িয়া রহিয়াছে। অশোক স্তম্ভের ওপর পালি ভাষায় খোদিত শিলালিপি। এই স্থান খনন করিয়া যে সকল মূর্তি পাওয়া যাইতেছে তাহা প্রথমত একটি ছোট খোলা ঘরে রাখিয়া পরে সন্নিহিত মিউজিয়ামে লইয়া যাওয়া হইতেছে। মিউজিয়ামটি একটি দেখিবার জিনিস। অশোক স্তম্ভের সিংহ শীর্ষটি অর্থাৎ লায়ন ক্যাপিটাল এখানে রহিয়াছে। 7-8 হাত উচ্চ একটি প্রকাণ্ড বোধিসত্ত্বের মূর্তি এবং তাহার উপরিস্থিত ছত্রের দণ্ড ও শিরোভাগ বিদ্যমান। বুদ্ধ ও বোধিসত্ত্বের দেবদেবীর এবং স্ত্রী পুরুষ প্রভৃতির অসংখ্য মূর্তি বিদ্যমান। বহু উৎকৃষ্ট শিল্পের নিদর্শন যত্ন করিয়া রাখা হইয়াছে। তাহা ছাড়া অতি ক্ষুদ্র হইতে অতি বৃহৎ নানা আকারের মৃন্ময় ও প্রস্তরপাত্র রহিয়াছে। মিউজিয়াম দেখিয়া বৌদ্ধস্তূপ দেখিতে গেলাম। যে সকল স্থান খনন করা হইয়াছে তাহার পূর্বভাগে এই প্রাচীন স্তূপটি বৃদ্ধের ন্যায় লতা গুল্মা বলিরূপ পক্ককে সমাবৃত মস্তক ঊর্ধ্বে উত্তোলন করিয়া দাঁড়াইয়া আছে। সাধারণত বুদ্ধদেবের শরীরের কোনো একটি ক্ষুদ্র অংশ স্থাপন করিয়া তাহার উপর এই সকল স্তূপ নির্মিত হইত। স্তূপের গাঁথনি নিরেট, তাহার মধ্যে প্রবেশ করিবার কোনো পথ নাই। নিচের কতক অংশ সরকারের দ্বারা সম্প্রতি মেরামত হইয়াছে। যে অংশগুলি মেরামত হয় নাই তাহাতে প্রাচীন শিল্পের মনোহর নিদর্শন এখনও বিদ্যমান। কত শত বৎসর ধরিয়া এই স্তূপটি এখানে দাঁড়াইয়া আছে। তাহার সমক্ষে কত অতীত ঘটনার অভিনয় হইয়াছিল। সে অদূরবর্তী ওই বৌদ্ধ বিহারের সমৃদ্ধ অবস্থা বোধহয় দেখিয়াছিল। তারপর সেই বিহারের ধ্বংস হইল। পৃথিবী বক্ষ হইতে তাহার চিহ্ন পর্যন্ত বিলুপ্ত হইল। এই সকল ঘটনায় স্তূপটি অবিচলিত গাম্ভীর্যের সহিত দেখিয়া আসিয়াছে। কত দুর্দিনের ঝড়জল ইহার উপর আঘাত করিয়াছে। এখনও প্রভাতে ও সন্ধ্যায় স্নিগ্ধ সমীর ইহার সর্বগাত্র স্পর্শ করে। তখন কি ইহার পুলকিত হৃদয়ে সুদূর অতীতের স্মৃতিগুলি জাগিয়া উঠে? যখন ইহার নবীন কলেবরের উপরিভাগ পুষ্প ও পতাকা দ্বারা সজ্জিত হইত এবং ইহার চারিদিকে উৎসব হইত। যে উচ্চ ভূমিখণ্ডের ওপর এই সকল অতীতের নিদর্শন রহিয়াছে তাহার দুই দিক ঘেরিয়া একটি দীর্ঘ জলাশয়ের প্রণালী বর্তমান। বহু পূর্বে বোধহয় এখানে কয়েকটি দিঘি ছিল। তাহা হইতে বিহারের ভিক্ষুগণের জল সংগ্রহ হইত। এক্ষণে এই জলাশয়ের গর্ভ প্রায় ভরাট হইয়া গিয়াছে। সামান্য পঙ্কিল জল তথায় বর্তমান। তাহাতে নামিয়া গ্রাম্য স্ত্রীলোক এবং বালকেরা এক প্রকার জলজ শাক সংগ্রহে নিযুক্ত রহিয়াছে দেখিলাম। অদূরে একটি উচ্চস্থানের ওপর সোমনাথ ও সারনাথ নামক শিবলিঙ্গ রহিয়াছেন। শিবলিঙ্গদ্বয় দর্শন করিয়া আমরা কাশী ফিরিলাম। আমাদের ইচ্ছা হইল যে কাশী হইতে বিন্ধ্যাচল গিয়া সেখান হইতে কলিকাতা ফিরিব। টাইম টেবুলে দেখিলাম যে কাশী হইতে বিন্ধ্যাচল পর্যন্ত মোটর কোচ চলে। মোটর কোচে যাওয়ায় সুবিধা দেখিলাম। মোটর কোচ কি জিনিস জানিতাম না। ভাবিলাম অনেকটা মোটর কারের মতোই হইবে, সস্তায় মোটর কারে চড়া হইবে। এই ভাবিয়া উৎসাহ বাড়িয়া গেল। যথা সময়ে স্টেশনে উপস্থিত হইলাম। নির্দিষ্ট সময় উত্তীর্ণ হইবার বহুক্ষণ পরে মোটর কোচ দর্শন দিলেন। ইহার কিছুমাত্র বিশেষত্ব ছিল না, ঠিক একখানি রেলগাড়ি। অনেক লোক হইল। গাড়ি গঙ্গার সেতু পার হইয়া একটি নূতন পথে ইস্ট ইন্ডিয়া রেল লাইনে উপস্থিত হইল। তাহার পর
পশ্চিম দিকে চলিতে লাগিল। এক এক স্টেশনে গাড়ি থামে, কয়েকজন আরোহী নামিয়া যায়, আর তাহার দ্বিগুণ সংখ্যক লোক গাড়িতে আরোহণ করে। গাড়িতে আর তিলার্ধ স্থান নাই। বসিয়া থাকা অতিশয় কষ্টকর বোধ হইতেছিল। ভাবিলাম, মোটর কার চড়ার সুখ হইতেছে বটে। চুনার স্টেশন হইতে গঙ্গা তীরবর্তী পাহাড়ের ওপর দুর্গটি দেখা যাইতেছিল। মির্জাপুর একটা বড় স্টেশন, তাহার পরেই এবং অতি নিকটে বিন্ধ্যাচল। বিন্ধ্যাচলে যখন পৌঁছিলাম তখন অপরাহ্ন। বাম পার্শ্বে দেখিলাম পাহাড়ের ওপর পাহাড় অনন্ত শ্রেণী পরম্পরায় অগ্রসর হইয়া দূরে পশ্চিম গগন প্রান্তে মিলাইয়া গিয়াছে। আমরা মোটর কোচের নিকট বিদায় লইয়া স্টেশনে নামিয়া পড়িলাম। গাড়িতেই একটি পাণ্ডার লোকের সহিত কথাবার্তা স্থির হইয়াছিল। তাহার সহিত স্টেশন হইতে চলিলাম। সুদীর্ঘ ভুট্টা গাছের মধ্য দিয়া পথ। প্রথমে আমরা ধর্মশালার খোঁজ লইলাম। শুনিলাম কোথাকার রানী সদল বলে তথায় অবস্থান করিতেছেন। অন্যের প্রবেশ নিষেধ। অগত্যা পাণ্ডাজির আশ্রয় লইতে হইল। পাণ্ডাজির একটি দোতলা বাড়ি ছিল, সেটি দেখিলাম বেশ সুবিধার। কিন্তু আমাদের একটি সহযাত্রী আমাদের দুর্ভাগ্য এবং তাহার সৌভাগ্যক্রমে পূর্বেই তাহা অধিকার করিয়াছিলেন। আর কোনো ঘর পছন্দ হইল না। অবশেষে পাণ্ডাজির বসতবাটিরই বৈঠকখানা ঘরে আশ্রয় লইলাম। সেখান হইতে গঙ্গা অতি নিকটে। বৈকালে সেদিকে বেড়াইতে গেলাম। কি উচ্চ তীর ভূমি! বহু সংখ্যক বড় বড় সিঁড়ির ধাপ। নামিয়া গিয়া জলের নিকট উপস্থিত হইলাম। বুঝিলাম এই স্থানের নাম বিন্ধ্যাচল কেন। স্টেশন হইতে যে পশ্চিম দিগন্ত প্রসারী পর্বতমালা দেখিলাম তাহা বিন্ধ্যগিরির সহিত সংযুক্ত, এবং সেই পর্বতশ্রেণীর শেষ প্রান্ত এইখানে আসিয়া গঙ্গার সলিল স্পর্শ করিয়াছে। বিন্ধ্যাচলে বিন্ধ্যবাসিনীর মূর্তি আছেন। সন্ধ্যার সময় একবার দর্শন করিয়া আসিলাম। শুনিলাম মায়ের প্রতিমা ভালো করিয়া সাজাইয়া আরতি করা হয়। তাই মধ্যরাত্রে উঠিয়া পুনরায় দেখিতে গিয়াছিলাম। মন্দিরে যাইবার পথটি ক্রমশ উচ্চে উঠিয়াছে। বোধ হইল মন্দিরটি পার্শ্ববর্তী স্থানসমূহের মধ্যে সর্বোচ্চ স্থলে অবস্থিত। মন্দিরের স্থলভাগ চতুষ্কোণাকার ও প্রশস্ত। তার এক পার্শ্বে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠের ন্যায়স্থানে পাষাণ মূর্তি প্রতিষ্ঠিত। অধিক রাত্রে যখন নূতন বস্ত্র এবং প্রচুর পুষ্পের দ্বারা প্রতিমা সজ্জিত হইয়াছিল তখন দেখিতে অতি সুন্দর হইয়াছিল। পরদিন সকালে যখন মন্দিরে পূজা দিতে গেলাম তখন ভয়ানক ভিড় হইয়াছিল। সেদিন বুঝি শুভ দিন ছিল। প্রবেশ করিবার সময় বেশি ভিড় হইবে বলিয়া আমরা বুঝিতে পারি নাই। তাহার পর যখন অভ্যন্তরস্থ প্রকোষ্ঠে উপস্থিত হইলাম তখন দেখিলাম বাহির হইতে দলের পর দল লোক ভিতরে প্রবেশ করিতেছে। অধিকাংশই পশ্চিম দেশীয় শ্রমজীবী। মন্দিরের প্রশস্ত গৃহ পূর্ণ হইয়া গেল। ভয়ানক ঠেলাঠেলি হইতে লাগিল। তথাপি বাহির হইতে লোক আসিতে লাগিল। শ্বাস রুদ্ধ হইবার উপক্রম হইয়াছিল। সেদিনকার কষ্ট বহুকাল মনে থাকিবে। কলিকাতা যাইবার ট্রেন বৈকালে এখানে উপস্থিত হইবে। এখনও অনেক সময় আছে। এখান হইতে 4-5 মাইল দূরে অষ্টভুজার মন্দির আছে। তাহা দেখিয়া আসিব স্থির করিলাম। একখানি গাড়ি ঠিক করিলাম, কতকটা বালিকা বিদ্যালয়ের গাড়ির মতো। কেবল উপরের আবরণ নাই এবং আকার ক্ষুদ্র। রেল রাস্তা পার হইয়া গাড়ি শৈল শ্রেণীর মধ্যে প্রবেশ করিল। যে পাহাড়ের উপর মন্দির অবস্থিত তাহার তলদেশে আসিয়া আমরা গাড়ি ছাড়িয়া পদব্রজে উঠিতে লাগিলাম। পর্বত গাত্রে প্রস্তর গঠিত সোপান শ্রেণী, নির্জন স্থান। দক্ষিণে ও পশ্চিমে দিগন্ত বিস্তৃত পর্বতমালা। উত্তর দিকে গঙ্গা পশ্চিম হইতে আসিয়া পূর্ব দিকে বহিয়া গিয়াছে। বহুদূর পর্যন্ত জলপ্রবাহ দেখা যাইতেছে। অবশেষে মন্দিরের নিকট উপস্থিত হইলাম। অষ্টভুজার মূর্তি দর্শন করিলাম। নিকটে 2-4 ঘর লোক বাস করে। আমরা কিছুক্ষণ বিশ্রাম করিলাম। শুনিলাম পর্বত শিখরে
অনেকখানি পরিষ্কৃত ভূমি আছে এবং তাহাতে একটি কৃত্রিম হ্রদ আছে, কিন্তু আমাদের আর তাহা দেখা হইল না। আমরা বিন্ধ্যাচলে ফিরিলাম। বিন্ধ্যাচলে একটি স্বাস্থ্যনিবাস আছে। দেখিলাম সেখানে কয়েকজন ভদ্রলোক বায়ু পরিবর্তনের জন্য আসিয়া বাস করিতেছেন। তাহাদের নিজেদের খাইবার ব্যবস্থা করিয়া লইতে হয়। বাটির কিয়দংশে ভদ্রলোকদের সপরিবারে থাকিবারও বন্দোবস্ত আছে। বৈকালের গাড়িতে আমরা কলিকাতা অভিমুখে রওনা হইলাম। গাড়িতে খুব ভিড়। পূজার ছুটি ফুরাইয়া আসিয়াছে। অনেক বাঙালি দেশে ফিরিতেছেন। তাহারা মথুরা, বৃন্দাবন, আগ্রা প্রভৃতির বর্ণনা করিতেছেন। আমরা স্বচক্ষে সেই সকল স্থান দেখিতে দেখিতে কলিকাতা ফিরিলাম।